আজকে আমি পঞ্চম অধ্যায় কিছু অংশ নিয়ে আলোচনা করব। প্রথমত যে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কারিগরি শিক্ষার বিকাশে টেকনিক্যাল ইনস্টিটিউটে ভূমিকা করতে পারে। এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল বঙ্গভঙ্গ আন্দোলনের সময়, যখন কার্লাইল সার্কুলার জন্য ছাত্রদের বিদ্যালয় পরিত্যাগ করতে হয়েছিল। তাদের বিকল্প শিক্ষা বিস্তারের জন্য 1905 খ্রিস্টাব্দে গড়ে ওঠে জাতীয় শিক্ষা পরিষদ এবং বিংশ শতকে বাংলায় জাতীয় শিক্ষা পরিষদে পরিচয় স্থাপিত হলে কারিগরি শিক্ষার উদ্যোগ শুরু হয়। এখন এই কারিগরি শিক্ষার উদ্যোগ কিভাবে শুরু হয়েছিল না, বিজ্ঞান ও কলাবিদ্যা নাকি কারিগরি শিক্ষা, এই বিষয়টি কেন্দ্র করে একটা বিতর্ক দেখা যায়। শেষ পর্যন্ত জাতীয় শিক্ষা পরিষদের অন্যতম সদস্য তারকনাথ পালিতের উদ্যোগে 1906 খ্রিস্টাব্দে জুলাই মাসে গড়ে ওঠে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা BTI, যার উদ্দেশ্য হল কারিগরি শিক্ষার বিস্তার ঘটানো বেসরকারি উদ্যোগ। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের পাঠ্যক্রম ছিল শুধুমাত্র কারিগরি শিক্ষা ভিত্তিক, অর্থাৎ কারিগরি শিক্ষা এখানে দেওয়া হবে যাতে ছাত্ররা ভবিষ্যতে তারা কর্মক্ষম হয়ে তারা উপার্জনের সুযোগ সুবিধা পায়। এখানে দুটি কোর্স ছিল, একটা হচ্ছে 3 বছরের ইন্টারমিডিয়েট ও 4 বছরের সেকেন্ডারি বা মাধ্যমিক শিক্ষা, এই দুটি পদ্ধতি এখানে চালু ছিল। তো 3 বছরের যে ইন্টারমিডিয়েট, এখানে কোন কোন বিষয় পড়ানো হতো, এখানেও তোমরা পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, ইংরেজি এবং এরই পাশাপাশি ফিটিং, ডাইনিং, কার্পেন্টারি বা সুতারের কাজ, সাবান তৈরি, ট্যানিংয়ের কাজ শেখানো হতো। অন্যদিকে যারা সেকেন্ডারিতে ভর্তি হতো বা সেকেন্ডারিতে ভর্তি হওয়া ছাত্রদের প্রজন্মে মেকানিক্যাল, টেকনিক্যাল, ইঞ্জিনিয়ার, ফলিত বিজ্ঞান, ফলিত রসায়ন বিজ্ঞান, ফলিত রসায়ন, ভূবিদ্যা, এইসব বিষয়গুলি পড়া হতো। এই টেকনিক্যাল যেটা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটে প্রথমে মানিকতলায় গড়ে ওঠে, তারপর সেখান থেকে যাদবপুরে 1924 খ্রিস্টাব্দে স্থানান্তরিত হয় এবং এটি কেন্দ্র করে পরবর্তীকালে দেখা যায় এটা BTI কলেজ অফ ইঞ্জিনিয়ারিং উন্নতি 1928 খ্রিস্টাব্দে, এবং এই প্রতিষ্ঠানটিকে কেন্দ্র করে পরবর্তীকালে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, যার নাম বর্তমান যাদবপুর বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। এবং এই বিদ্যালয়টি, যাদবপুর বিশ্ববিদ্যালয়টি খুব একটা গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে এবং স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়। এখান থেকে বহু ছাত্রছাত্রী তারা পাস করে এবং বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। এই বিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের সুনাম বিশ্ববিখ্যাত হয়। এবং এইটুকুই তোমরা যদি কারিগরি শিক্ষা বিদ্যার্থী হবে। এবার পরবর্তী একটা প্রশ্ন আমি রাখছি, সেটা হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ কেন গড়ে উঠেছিল, কবে গড়ে উঠেছিল, কোন পরিস্থিতি গড়ে উঠেছিল। তোমরা জানো লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দে বাংলাকে দুটো ভাগে ভাগ করে দেয়। এরই প্রতিবাদে গোটা বাংলা জুড়ে একটি আন্দোলন শুরু হয়, যার নাম বঙ্গভঙ্গ আন্দোলন। এর দুটো দিক ছিল, একটি বয়কট এবং স্বদেশী। বয়কট হচ্ছে ইংরেজদের দ্রব্য কোনো জিনিস তারা গ্রহণ করবে না, ভারতীয় বাংলাকে গ্রহণ করবে না। আর স্বদেশী হচ্ছে যে সমস্ত দেশ আমাদের প্রয়োজনীয় জিনিস যা স্বদেশে উৎপন্ন হচ্ছে, তৈরি হচ্ছে, সেগুলো গুণগত মান যতই খারাপ হোক
সেইগুলো আমাদের পূরণ করতে হবে। এই দুটি দিক ছিল, স্বদেশী এবং যদি একে স্বদেশী আন্দোলন করা হয়। এই সময় দেখা যায় ইংরেজ সরকার ছাত্রদের, কারণ ছাত্ররা ছিল এই আন্দোলনের মূল হোতা, এই ছাত্রদের শিক্ষা এই আন্দোলন থেকে সরিয়ে আনার জন্য, তাদের যাতে করে এই আন্দোলন অংশগ্রহণ না করে তার জন্য তারা এই কারলাই সার্কুলার পেডলার সার্কুলার বিভিন্ন সার্কুলার করে তাদেরকে বিদ্যালয় থেকে যাতে তারা এই বিদ্যালয়ে ছাত্ররা যাতে অংশগ্রহণ করতে না পারে। কিন্তু ছাত্ররা বিদ্যালয় পরিত্যাগ করে এই যে আন্দোলন, স্বদেশী আন্দোলন, বঙ্গভঙ্গ আন্দোলন, এই আন্দোলনে তারা অংশগ্রহণ করেছে, অতএব বিতাড়িত হয়েছে। সেই বিতাড়িত ছাত্রদের বিকল্প শিক্ষা ব্যবস্থার জন্য গড়ে ওঠে জাতীয় শিক্ষা পরিষদ। জাতীয় শিক্ষা পরিষদ এর উদ্দেশ্য ছিল প্রথমত ব্রিটিশ সরকার কর্তৃক প্রবর্তিত শিক্ষানীতির বিরোধিতা করা, দ্বিতীয়ত দেশের প্রয়োজনে স্বদেশী ধাঁচে এক বিকল্প শিক্ষা ব্যবস্থা, ওই বিতাড়িত ছাত্রদের জন্য বিকল্প শিক্ষা ব্যবস্থা করা। এই শিক্ষা ব্যবস্থার দুটি দিক ছিল, একটা হচ্ছে সাধারণ শিক্ষা এবং কলা বিদ্যার শিক্ষা ব্যবস্থা করা এবং তার সঙ্গে কারিগরি বিদ্যার শিক্ষা ব্যবস্থা করা। যদিও এই কারিগরি শিক্ষাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছিল, সে পর্যন্ত দেখা যায় তারকনাথ পালিকের উদ্যোগে, তারকনাথ পালিক ছিলেন জাতীয় শিক্ষা পরিষদ সদস্য, তার উদ্যোগে একটি শিক্ষা প্রতিষ্ঠান, মানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে, যার নাম হয় তোমরা জানো, সেটা হচ্ছে বেঙ্গল ইনস্টিটিউট অফ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এছাড়া ন্যাশনাল কলেজ স্থাপিত হয় এদের উদ্যোগে, অর্থাৎ জাতীয় শিক্ষা পরিষদের উদ্যোগে সাধারণ বিজ্ঞান ও কলাবিদ্যা শিক্ষার জন্য জাতীয় পরিষদ এর উদ্যোগে বেঙ্গল ন্যাশনাল কলেজ প্রতিষ্ঠা করা, যার প্রথম অধ্যক্ষ ছিলেন অরবিন্দ ঘোষ। এছাড়া এই জাতীয় শিক্ষা পরিষদের উদ্যোগে বাংলার বিভিন্ন প্রান্তে, তখন বাংলা অবিভক্ত বাংলা, বিভিন্ন প্রান্তে যেমন রংপুর, ঢাকা, দিনাজপুর, ময়মনসিংহ, বিভিন্ন জায়গায় জাতীয় বিদ্যালয় গড়ে ওঠে। আর এর আগেই বলেছি যে এই প্রতিষ্ঠানে, অর্থাৎ এই জাতীয় শিক্ষা পরিষদের অভ্যন্তরে যে সেখানে কলাবিদ্যা বিজ্ঞান বিদ্যার পাশাপাশি যাতে করে কারিগরি বিদ্যার শিক্ষার ব্যবস্থা করা হয়, তার জন্য বিতর্ক হয়। সে কোন পাটনাথের উদ্যোগ, তারকনাথ পালিকের উদ্যোগে সেখানে গড়ে ওঠে ওই বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি, যা পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। তবে সার্বিকভাবে বলতে গেলে এই জাতীয় শিক্ষা পরিষদের ভারতে প্রথমবার যে শিক্ষানীতি বাস্তবায়নে সচেষ্ট হলো, এ মোটামুটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার কারণগুলি আমরা যদি উল্লেখ করি তাহলে দেখব এই ব্যর্থতার মূলে ছিল বেসরকারি যেহেতু প্রতিষ্ঠানগুলো, যে বিদ্যালয় গড়ে উঠলো, যে প্রতিষ্ঠানগুলো এগুলো বেসরকারি, অতএব আর্থিক একটা সংকট দেখা যায়। প্রথম আর্থিক সংকট, যার ফলে এটা ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে বেতন তো অল্প, যারা শিক্ষকতা করতেন ওখানে তাদের বেতন অল্প, তাদের স্বল্প বেতনে অনেক শিক্ষক ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ করেছে। তৃতীয়ত চাকরি পাশ করে চাকরি পাওয়াটা একটা মূল লক্ষ্য, সেই চাকরির বাজারে এই সমস্ত ডিগ্রি, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে প্রদত্ত ডিগ্রি, সেই ডিগ্রিগুলো তার গুরুত্ব ছিল, কয়েকটা গুরুত্ব ছিল। আর পরিশেষে বলা যায় যারা চরমপন্থী নেতা, চরমপন্থী বলে তোমরা জানো, কংগ্রেস দুটো ভাগে ভাগ হয়ে যায়। 1905 সালে 1845 সালে কংগ্রেসের জন্ম হলো। 1905-এর মধ্যে কংগ্রেস দুটো ভাগে ভাগ হয়ে যায়, চরমপন্থী, নরমপন্থী। যারা ইংরেজদের বিরুদ্ধে প্রকাশ্য আন্দোলনের পক্ষপাতী ছিলেন না, তারা হচ্ছেন নরমপন্থী, আর যারা ইংরেজদের বিরুদ্ধে প্রকাশ্য আন্দোলনের পক্ষপাতী ছিলেন তারা চরমপন্থী। চরমপন্থী তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বালগঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ, লালা লাজপত রায়। এরা কিন্তু এই চরমপন্থী নেতারা এরা এই পরিষদকে সম্পূর্ণ অস্বীকার করে, যার ফলে এই পরিষদ পরবর্তীকালে গুরুত্ব হারিয়ে গেল। এবার আরেকটি প্রশ্ন আমি আলোচনা করছি, সেটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স, ইন্ডিয়ান
অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স। এটা কেন, কে, কি জন্য প্রতিষ্ঠিত হয়েছে, কে প্রতিষ্ঠা করেছে? বিখ্যাত ডক্টর মহেন্দ্রলাল সরকার এই প্রতিষ্ঠানটি এই ডক্টর মহেন্দ্রলাল সরকার তিনি ভারতের প্রথম এমডি এবং প্রথম হোমিওপ্যাথিক চিকিৎসক। তিনি 1876 খ্রিস্টাব্দে ভারতে বিজ্ঞান চর্চার জন্য একটি গবেষণাগার স্থাপন করেন এবং বিজ্ঞান চর্চার পথিকৃত নামে পরিচিত হন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হল দেশীয় উদ্যোগে এবং তত্ত্বাবধানে বিজ্ঞান গবেষণা করা এবং পাশ্চাত্য বিজ্ঞান এদেশে ভারতবর্ষে তার প্রসার করা প্রথম। দ্বিতীয়ত হচ্ছে বিজ্ঞান চর্চা ও গবেষণার পাশাপাশি বিজ্ঞান বিষয়ে বিভিন্ন বিদগ্ধ বক্তার বক্তৃতা আয়োজন করা করে শ্রোতাদের বিজ্ঞান বিষয়ে ওয়াকিবহাল করা। এটিই ছিল, অর্থাৎ এই প্রতিষ্ঠানটিই ছিল ভারতের প্রথম বৈজ্ঞানিক সংগঠন এবং এই প্রতিষ্ঠানে স্বাধীনভাবে বিজ্ঞান চর্চা ও গবেষণা করা হতো। ডক্টর মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স বিজ্ঞান শিক্ষার বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিজ্ঞান চর্চার পাশাপাশি বিজ্ঞান বিষয়ক পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, শরীরবিদ্যা, ভূবিদ্যা, গণিত এই আলোচনা সভার মাধ্যমে বিজ্ঞান সভা শ্রোতাদের মধ্যে বিজ্ঞান বিষয়ে ওয়াকিবহাল করত। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু দেখে রাখবো। পঞ্চানন, ছোট প্রশ্ন, এটা 2 নম্বর মাত্র আসতে পারে। পঞ্চানন কর্মকার কি জন্য বিখ্যাত ছিল? পঞ্চানন কর্মকার কি জন্য বিখ্যাত ছিল? আচ্ছা, চার্লস উইলসকি, যাকে বাংলার গুটেনবার্গ বলা হয়, তারই সহযোগী পঞ্চানন কর্মকার বাংলা মুদ্রাক্ষর তৈরির ক্ষেত্রে উইলসকির সহযোগী ছিলেন। এই হুগলি জেলার অধিবাসী মুদ্রাক্ষর শিল্পী পঞ্চানন কর্মকার। তার তৈরি মুদ্রাক্ষর হ্যালহেডের বাংলা ব্যাকরণে পরবর্তীকালে 1793 খ্রিস্টাব্দে কনভার্স করে বাংলা সংস্করণে উন্নীত হয়। প্রকৃতপক্ষে তার প্রচেষ্টাতে বাংলা হরফে নির্মাণ একটি স্থায়ী শিল্পে পরিণত হয়। গঙ্গা কিশোর ভট্টাচার্য, আলাদা নম্বর প্রশ্ন, এগুলো তোমরা একটু ছোট প্রশ্ন পাইবার বলি মুখস্থ হয়ে যাবে। গঙ্গা কিশোর ভট্টাচার্য কি জন্য বিখ্যাত? এই দুটো প্রশ্ন মধ্যে একটা বই আসার সম্ভাবনা আছে। গঙ্গা কিশোর ভট্টাচার্য তিনি ছিলেন প্রথম জীবনে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন এর একজন কম্পোজিটর এবং পরবর্তীকালে মতানৈক্যের কারণে তিনি শ্রীরামপুর দেশে ত্যাগ করেন এবং কলকাতায় এসে অন্যের ছাপাখানাতে বেশ কিছু বই ছাপিয়ে তিনি প্রকাশ করেন। হরচন্দ্র রায়ের সঙ্গে যৌথভাবে কলকাতার চোরাবাগান স্ট্রিটে বেঙ্গল গেজেটি প্রেস স্থাপন করেন 1818 খ্রিস্টাব্দে এবং বেঙ্গল গেজেট নামে একটি
সংবাদপত্র প্রকাশ করেন ওই সালে, অর্থাৎ 1818 খ্রিস্টাব্দে। শ্রীরামপুর ত্রয়ী তোমরা হয়তো জানো, শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন, এবং এটা আগে হয়তো তোমরা আগে জানো, তো সামান্য আলোচনা করে নিচ্ছি। শ্রীরামপুর ত্রয়ী হচ্ছে শ্রীরামপুর মিশনে উইলিয়াম কেরি, জে মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড, এই তিনজন ব্যক্তিত্বকে একসঙ্গে এরা শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। এরা ছিলেন বিখ্যাত, কারণ এদের উদ্যোগে বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে, যদিও মূল লক্ষ্য ছিল খ্রিস্টান ধর্মের প্রসার ঘটানো। দ্বিতীয়ত, এরা 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠা করলে বাংলায় মুদ্রণ শিল্পে যথেষ্ট বিকাশ ঘটে। আচ্ছা, বটতলা প্রকাশনী বলে একটা বই পড়লাম। বটতলা প্রকাশনী কি? আচ্ছা, 19 শতক এই সময়কালে ছাপাখানার জগতে 1840 থেকে 1870 এই 30 বছর পর্যন্ত সময়কাল কলকাতার বিভিন্ন স্থানে, যেমন চোরাবাগান, শোভাবাজার, দর্জিপাড়া, জোড়াসাঁকো প্রভৃতি স্থান জুড়ে যে সমস্ত প্রকাশনা চলত, তা বটতলা প্রকাশনা নামে খ্যাত ছিল। এই প্রেসগুলি থেকে সস্তায় বিচিত্র বিষয় ও বিচিত্র রকমের ধর্মকথা, অশ্লীল কথাযুক্ত বাংলা বই ছাপা ছিল এই প্রেসগুলির প্রধান বৈশিষ্ট্য। এই প্রকাশনার ক্ষেত্রে বিখ্যাত প্রকাশক ছিলেন বিশ্বম্বর দেব ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। এদের প্রকাশিত পৌরাণিক ঐতিহাসিক গ্রন্থ সমকালীন বাবু সমাজ সহ শিক্ষিত মানুষের জ্ঞান বিকাশে মেটাতে যথেষ্ট সাহায্য করে। এরপর আর একটা প্রশ্ন, 2 নম্বর, ইউএন রায় সন্স। ইউএন রায় উপেন্দ্র কিশোর রায় চৌধুরী 1885 খ্রিস্টাব্দে একটি ছাপাখানা তৈরি করে, যা পরবর্তীকালে ইউএন রায় অ্যান্ড সন্স নামে পরিচিত হয়, এবং এটা হয় 1895 খ্রিস্টাব্দে এই নামটা গ্রহণ করে। বিদেশি সরঞ্জাম ও যন্ত্রপাতি ব্যবহার করে এখানে হাফ স্টোন ব্লকে ছাপা হতো। 3-4 রকম রং ব্যবহার করে ছোটদের মজার বই প্রকাশ করে ছিল এই প্রকাশনার অন্যতম বৈশিষ্ট্য। এবং এই প্রকাশনা থেকে, অর্থাৎ এই প্রেস থেকে ছোটদের পত্রিকা সন্দেশ 1813 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। বসু বিজ্ঞান মন্দিরের 4 নম্বর প্রশ্ন, তোমরা একটু ভালো করে, বসু বিজ্ঞান মন্দির তার সম্পর্কে আপনার টিকা লিখতে। বিগত 19 শতক এবং 20 শতকের সূচনায় ভারতীয়দের উদ্যোগে ভারতে বিজ্ঞান চর্চার বিকাশ, বিজ্ঞান চর্চা ও বিজ্ঞান শিক্ষার বিকাশের ক্ষেত্রে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছিল, তাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ছিল, বিশেষ উল্লেখযোগ্য ছিল আচার্য জগদীশ চন্দ্র বসু প্রতিষ্ঠিত বসু বিজ্ঞান মন্দির, যা 1917 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি ছিলেন, অর্থাৎ আচার্য জগদীশ চন্দ্র বসু ছিলেন
প্রেসিডেন্সি কলেজের তিনি অধ্যাপনা করতেন। সেখান থেকে অবসর গ্রহণ করে তিনি তার নিজের সংগৃহীত অর্থ প্রায় 11 লক্ষ টাকা দান করে তিনি এই প্রতিষ্ঠানটি তৈরি করেন এবং এই প্রতিষ্ঠানটি তৈরির ক্ষেত্রে ভগিনী নিবেদিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ ভূমিকা ছিল। এর উদ্দেশ্য কি ছিল, কেন তিনি এটা তৈরি করলেন? এর উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞানের অগ্রগতি, বিজ্ঞান জ্ঞানের প্রসার সাধনাই ছিল এই প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য। দ্বিতীয়ত, প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনার সময় বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে যেসব অসুবিধাগুলো তিনি দেখেছিলেন বা অনুভব করেছিলেন, সেই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি একটি স্বাধীন বিজ্ঞান গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করতে সক্ষম হন এবং প্রতিষ্ঠিত করতে সচেষ্ট হন। তিনি আমৃত্যু এই গবেষণার অধিকর্তা ছিলেন। প্রাথমিক পর্বে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা বিষয়ে গবেষণা হতো। পরবর্তীকালে এই প্রতিষ্ঠানের অধিকর্তা দেবেন্দ্রমোহন বসু সময় আরো অনেক বিভাগ সংযুক্ত হয়, যেমন মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স, পরিবেশ বিজ্ঞান, এইসব বিষয়ের উপর গবেষণা করে বসু বিজ্ঞান মন্দির রাষ্ট্রীয় সরকারি মানে তীর্থে পরিণত হয়েছিল, অর্থাৎ খ্যাতি ছড়িয়ে পড়েছে পুরো ভারতবর্ষে। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে আর বিশেষ কিছু প্রশ্ন 2 নম্বর 4 নম্বরে আমার ধারণা 8 নম্বর প্রশ্ন আসবে না এখান থেকে চ্যাপ্টার। আমি যদি আসে আমি চিন্তা ভাবনা করে দেখছি, তার পরবর্তীকালে 8 নম্বর প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। এর পরবর্তীকালে আমি পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি। পরের চ্যাপ্টারে আমি কিছু 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি একটি প্রশ্ন আলোচনা করছি যে পরের চ্যাপ্টারে 6th চ্যাপ্টার। এই প্রশ্নটা আমি একটু ব্যাপক আলোচনা করছি, সেখান থেকে হয়তো পাঠ আসতে পারে। ভারতের জাতীয় কংগ্রেসে যোগদানের পূর্বে মহাত্মা গান্ধী ব্যক্তিগত উদ্যোগে যে সমস্ত আন্দোলন পরিচালনা করে সফল হয়েছিলেন সেগুলি কি, এবং সেগুলি নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করব। তিনি দক্ষিণ আফ্রিকা থেকে দক্ষিণ আফ্রিকায় জয়লাভ করার পর তার নাম ছড়িয়ে পড়ে। তিনি ভারতে আসেন। ভারতে এসে সরাসরি তিনি কোন রাজনৈতিক দলে যোগদান না করে, অর্থাৎ কংগ্রেস দলে যোগদান না করে, তিনি ব্যক্তিগত উদ্যোগে একটি শিল্প আন্দোলন ও একটি দুটি কৃষি আন্দোলন তিনি গড়ে তুলেছিলেন, সংগঠন করেছিলেন। একটি হচ্ছে বিহারের চম্পারণ জেলায় চম্পারণ সত্যাগ্রহ তিনি গড়ে তুলেছিলেন। সত্যাগ্রহটা কি? গান্ধীজির প্রধান নির্দেশ সত্যাগ্রহ, সত্যের প্রতি অবিচল আস্থা রেখে নিরস্ত্রভাবে অন্যায় মোকাবিলা করাকে বলা হয় সত্যাগ্রহ। সত্যের প্রতি অবিচল আস্থা রেখে নিরস্ত্রভাবে অন্যায়ের মোকাবিলা করা, এটা আসলে সত্যাগ্রহ। এই চম্পারণ সত্যাগ্রহ, চম্পারণ ছিল বিহারের চম্পারণ জেলায় নীলচাষীদের স্বার্থ রক্ষার জন্য 1970 সালে গান্ধী যে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন তাকে বলা হয় চম্পারণ সত্যাগ্রহ। কারণ ওই সময়ে ওই অঞ্চলে ওই চম্পারণ জেলায় নীলচাষীদের নির্মমভাবে শোষণ করা হতো। 3 কাঠিয়া বলে একটা ব্যবস্থা ছিল, অর্থাৎ একদিকে জমি 3 কাঠাতে নীলচাষীরা নীল চাষ করতে বাধ্য থাকত, তারা বাধ্য থাকত এবং নীলের উপযুক্ত দামও তারা পেত। এই যে শোষণ, এই শোষণের বিরুদ্ধে গান্ধী ওখানকার কৃষকদের ঐক্যবদ্ধ করে তিনি আন্দোলন শুরু করেন। শেষ পর্যন্ত সত্যাগ্রহের চাপে সরকার ওই বছর 1917 খ্রিস্টাব্দে চম্পারণ কৃষি বিল পাস করে
এবং দিন কাটিয়ে অবস্থা তুলে দেয়। তারপরে গান্ধীজির প্রভাব প্রতিপত্তি কিছুটা ছড়িয়ে পড়ে। এরপর আরেকটি কৃষক আন্দোলন ছিল, সেটা খেদা আন্দোলন, কৈদি বা খেদা আন্দোলন বা খেদা সত্যাগ্রহ, গান্ধীজির দ্বিতীয় আন্দোলন। এই খেদা ছিল গুজরাটে। এই গুজরাটে খেদা জেলায় অজন্মা প্রাকৃতিক দুর্যোগের কারণে ওখানে কৃষি উৎপাদন ব্যাহত হয়। তা সত্ত্বেও ইংরেজ সরকার ওখানে কৃষকদের খাদ্যার পরিমাণটা আরো বাড়িয়ে দেয়। এর প্রতিবাদে প্রায় 30 ভাগ বৃদ্ধি করা হয়েছে। এর প্রতিবাদে গান্ধীজি ওখানে গিয়ে তার নেতৃত্বে 1918 খ্রিস্টাব্দে যে সত্যাগ্রহ পরিচালনা করে তার সেটি হচ্ছে খেদা সত্যাগ্রহ বলে পরিচিত। এবার এই আন্দোলনের চাপে সে কোন সরকার কৃষকদের সঙ্গে একটা আপোষ মীমাংসা আসতে বাধ্য হয়েছিল, কৃষকদের দাবি খানিকটা মেনে নিয়েছিল। এখানেও গান্ধীজি জয় হয়েছে। আর লাস্টে আরেকটা আন্দোলন করেছে, সেটা কৃষক আন্দোলন, সেটা হচ্ছে শ্রমিক আন্দোলন। আধুনা গুজরাটে আহমেদাবাদের সুতাকল শ্রমিকরা মজুরি বৃদ্ধির আবেদন যা করল, মালিক পক্ষ সেই আবেদনে সাড়া না দিয়ে নীরব থাকে। শ্রমিকরা আন্দোলন করলো, মালিক পক্ষ অনড় থাকে। এই পরিস্থিতি শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য গান্ধীজি 1918 খ্রিস্টাব্দে অনশন শুরু করেন। তার অনশনের ফলে অবশেষে মালিক পক্ষ একটা আপোষ মীমাংসায় রাজি হয় এবং শ্রমিকদের 35% মজুরি বৃদ্ধি করতে বাধ্য হয়। এখানেও গান্ধীজি জয়ী হন। প্রকৃতপক্ষে 3টি আন্দোলনে জয়ী হওয়ার সুবাদে গান্ধীজির প্রভাব গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে গান্ধীজি তিনি কংগ্রেসে যোগদান করে এবং পরবর্তীকালে 1920 খ্রিস্টাব্দে যে আন্দোলন ভারতব্যাপী যে এক বিশাল গণ আন্দোলন শুরু করে, সেটা অহিংসা সত্যাগ্রহ, অহিংসা অসহযোগ